পুলিশের সাব ইন্সপেক্টর পদে ৩২১ জনকে যেই ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই ৩২১ জন সাব ইন্সপেক্টর যারা ট্রেনিংয়ে ছিলেন তারা কিন্তু এখন তাদের যেই ট্রেনিংয়ে পুনর্বহালের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের যে ৪ নম্বর গেট, সেই ৪ নম্বর গেটে কিন্তু তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মূলত প্রথমে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একেবারে সামনের যেই গেট অর্থাৎ সেখানে কিন্তু তারা দাঁড়িয়েছিলেন এবং পরবর্তীতে আসলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে এসে কিন্তু বর্তমানে কিন্তু এই যারা অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে, তারা কিন্তু এখন সচিবালয়ের যেই ৪ নম্বর গেট সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন প্লে কার্ড হাতে তারা কিন্তু তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের যেই ট্রেনিং, তারা যেখানে ট্রেনিং করছিলেন রাজশাহীর সারদাতে, সেখানে তাদেরকে পুনর্বহাল যেন আবার করা হয় সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু সচিবালয়ের যে ৪ নম্বর গেট সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। এবং দেখতে পাচ্ছেন যে গত আসলে কয়েক মাস আগে মূলত ট্রেনিং থেকে এই পুলিশ সদস্যদেরকে যারা সাব ইন্সপেক্টর পদে যারা ট্রেনিং নিচ্ছিলেন তাদেরকে আসলে হঠাৎ করেই যেই অব্যাহতি প্রদান করা হয় এবং তারপর থেকেই বিভিন্ন সময়ে তারা কিন্তু আন্দোলনে নেমেছিল এবং সর্বশেষ আজকে কিন্তু তারা সচিবালয়ের যেই ৪ নম্বর গেট সেখানে কিন্তু তারা নেমেছেন। এবং আমরা একটু কথা বলবো, আপনারা আসলে কেন এসেছেন, আপনাদেরকে আসলে কতদিন আগে ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল? আমি ক্যাডেট সাব ইন্সপেক্টর সোহান। যে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল ট্রেনিং শেষ হওয়ার 11 দিন আগে। আমাদের বিরুদ্ধে যেই অভিযোগটা আনা হয়েছিল এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা চাই, যেহেতু আমাদের অভিযোগ ছিল আমাদের নাস্তা খায়নি এবং মাঠে বিশৃঙ্খলা করা, এই 2 কারণে বাদ দেওয়া হয়েছে। আসলে ওই দিন ওইরকম কিছুই ঘটে নাই। কারণ হচ্ছে এখানে 10 জন ছিল যারা বাজার ডিউটি ছিল, হাসপাতালে ছিল, মেয়েদের মধ্যে অনেকে, তাদের নামে একই অভিযোগ দিচ্ছিল। যারা মাঠে ছিলই না তাদের নামও এখানে দেওয়া হয়েছে। সুতরাং এখানে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা 1 বছর ট্রেনিং করছি, আমরা মানুষ থেকে এখন পুলিশ হয়ে গেছি। আমার স্টেট ইউনিভার্সিটি। জি, এই যে ট্রেনিং শেষ হওয়ার 11 দিন আগে যে হঠাৎ করে অব্যাহতি দেওয়া হলো, আপনি যে বলছেন যে কোনো কারণই ঘটে, তাহলে কি মনে হয় আসলে ঘটনাটা কি? এগুলো আমরা আসলে কিছুই বুঝতে পারি না। আমরা ভিতরে ছিলাম, আমরা প্রতিদিনের মতো কার্যক্রম করছি, কিন্তু হঠাৎ করে আমাদেরকে শোকজ দেওয়া হয়েছে। আমরা শোকজের যথাযথ জবাব দিলাম, দেওয়ার পরে আমাদের তার কোনো প্রতি উত্তর নেই, জাস্ট ডিসচার্জ করে দেওয়া হয়েছে। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানালেন যে আসলে মূলত 11 দিন আগে ট্রেনিং শেষ হওয়ার 11 দিন আগেই হঠাৎ করে তাদেরকে কিন্তু অব্যাহতি দেওয়া হয় এবং অব্যাহতি দেওয়ার পরপরই আসলে তারা কিন্তু তারা যেখানে ট্রেনিং করছেন সেখান থেকে তাদেরকে চলে যেতে বলা হয়, এমন একটি কথা কিন্তু আমরা শুনছিলাম। আমরা একটু আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো, একটু কথা বলার চেষ্টা করব। জি, আপনি আসলে এখন আপনাদের দাবি? আসসালামু আলাইকুম, আমি ক্যাডেট এসআই সুব্রত। এখন আমাদের একটাই দাবি, আমাদের চাকরিতে পুনরায় বহাল করা হোক, নাহলে আমাদের গুলি করে মেরে ফেলা হোক। আপনাদের এক্সাক্ট মানে এই ভুলটা কি ছিল, কি কারণে আসলে আপনাদেরকে ট্রেনিং? আসলে আমাদের এখানে যে ইস্যুটা আনা হয়েছে, আমাদের শৃঙ্খলা ভঙ্গের একটা ইস্যু আনা হয়েছে, আর একটা খাবারের ইস্যু আনা হয়েছে, সকালের নাস্তার ইস্যু, যেটা আমাদের সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। এবং শৃঙ্খলার ইস্যু যেটা ছিল সেটাও ভিত্তিহীন ছিল, কারণ আমাদের শৃঙ্খলা ইস্যু যে ক্লাসটা আনা হয়েছে, সাবেক প্রিন্সিপাল, 2 বারের প্রিন্সিপাল নাজিবুর রহমান স্যারের ক্লাস ছিল। নাজিবুর রহমান স্যারের ক্লাসে আমাদের শৃঙ্খলা ভঙ্গের একটা ইস্যু আনা হয়, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। কারণ নাজিবুর রহমান স্যার নিজেও অনেক পেয়েছে, বলছে যে আমার ক্লাসে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু তারপরও আমাদের অনেকে বের করা হয়। এবং 252 জন প্রথমে যে বের করা হয় ক্যাডেট এসআইদের নাস্তা ভঙ্গের ইস্যুতে, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক যারা মেয়েরা আছে তাদের বিশেষ সিক ছিল, অনেকে 4-5 জন বিশেষ সিকের কারণে ছিল, যারা সেদিন মাঠে অ্যাটেন্ডই করেনি। এবং তাদেরও এই একই অভিযোগ আনা হয়েছে, তারা শৃঙ্খলা মানে মাঠে খাবার খায়নি, কিন্তু তারা তখন মেডিকেলে ছিল, তারা এরকম মাঠে উপস্থিত ছিল না। আর আমরা যারা মাঠে উপস্থিত ছিলাম তাদের সাথে আমাদের এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আমাদের প্যারেড থেকে আমাদের 6 অক্টোবর আমাদের প্যারেডে ডেকে এনে আমাদের র্যান্ডমলি কিছু পিএ নাম্বার অনুযায়ী আমাদের আলাদা করা হয় এবং আমাদের পরন থেকে প্যারেডের পোশাক খুলে নেওয়া হয়। প্যারেডের পোশাক খুলে আমাদের রেগুলার প্যারেডে যোগ দেওয়া হয় এবং পরবর্তী দিন ক্লাসে আমাদের শোকজ দেওয়া হয়। এবং শোকজের আমরা জবাবটা আমরা সুন্দরভাবে দিই, এবং যেটা আমাদের অরিজিনাল, আমাদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটেনি সেটাই আমরা জবাব দিই। কিন্তু তারপরও আমাদের সাথে এটা করা হয়েছে, আমাদের সিসি মূল্যে 5 দিনের ছুটি দেওয়া হয় এবং ছুটি দেওয়ার আগে আমাদের 21শে অক্টোবর আমাদের প্রত্যেকটা জেলায় আমাদের নোটিশ পাঠানো হয় ডিসচার্জ লেটার, যেটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের এটা কোন কারণে দিছে, কোন গায়েবী কারণে দিছে আমরা নিজেরাও জানি না। এখন আমাদের একটাই দাবি,
আমি ন্যাশনাল ইউনিভার্সিটি টঙ্গী গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করি। এখন আপনারা কি জানাচ্ছেন? এখন আমরা একটা যাচ্ছে, আমরা 365 দিনে 352 দিন 353 দিন করছি, কেউ 400 দিন প্লাস করছি, কেউ 380 দিন প্লাস ট্রেনিং করছি। আমাদের একটাই দাবি যে আমাদের এখন পুনরায় চাকরিতে বহাল করা হোক। না, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের ছেলেপেলে, আমাদের পরবর্তী কোনো চাকরি আমরা পাচ্ছি না। আমাদের অনেকেই আছে যারা চাকরি আগে করতো, এখানে অনেকেই আছে যারা কনস্টেবল আছে 31 জন প্লাস, যারা কনস্টেবল চাকরি করতো, তারপরেও তারা সাব ইন্সপেক্টরের চাকরি পাওয়ার পরেও এখন তারা ডিসচার্জ প্রাপ্ত। এখন তারা সম্পূর্ণ ভিত্তিহীনভাবে ঘোরাফেরা করছে, যেটা আমাদের এখন মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। নয় আমাদের চাকরিতে বহাল করা হোক, না আমাদের মেরে ফেলা হোক। আমরা এই দাবি নিয়ে এখানে আছি, এখানে না দিবে যাবো না। দর্শক, একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে মূলত আসলে হয় চাকরি ফিরিয়ে দেওয়া হোক, অর্থাৎ হয় ট্রেনিংয়ে তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, নইলে তাদেরকে গুলি করে মেরে ফেলা হোক, এমন একটি কথা কিন্তু আমরা শুনছিলাম। দর্শক, যুক্ত হয়েছি সচিবালয়ের 4 নম্বর গেট থেকে একেবারে সরাসরি। আপনারা জানেন যে গত কয়েক মাস আগে কিন্তু আসলে পুলিশের এসআই পদে আসলে যারা সাব ইন্সপেক্টর পদে যারা আসলে ট্রেনিং করছিলেন সারদায়, তাদেরকে আসলে পরবর্তীতে আসলে শৃঙ্খলা ভঙ্গজনিত অভিযোগ দেখিয়ে তাদেরকে আসলে অব্যাহতি প্রদান করা হয় এবং পরবর্তীতে আসলে বর্তমানে আসলে এখন পর্যন্ত 321 জনকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে এই যেই সচিবালয়ের যেই 4 নম্বর গেট এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের যেই দাবি অর্থাৎ ট্রেনিংয়ে পুনর্বহালের যে দাবি, সেই দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মূলত তারা এখন যেই অবস্থান কর্মসূচিটি পালন করছেন, প্রথমে আসলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে মূল গেট সেখানে তারা দাঁড়িয়েছিলেন, পরবর্তী আসলে সেখানে তাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি। পরে আসলে বাধ্য হয়ে তারা কিন্তু সচিবালয়ের যেই 4 নম্বর গেট এখানে তারা অবস্থান নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে এই আসলে টানা 365 দিনে আসলে তাদের যে ট্রেনিংটি হওয়ার কথা ছিল সেই ট্রেনিংটি কিন্তু হচ্ছিল এবং চাকরি আসলে যখন তারা আসলে জয়েন হওয়ার 11 দিন আগে মূলত তাদেরকে আসলে যেই অব্যাহতি প্রদান করা হয়। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। জি ভাই, আসলে কতদিন মোট ট্রেনিং করেছেন আপনারা? আমরা 353 দিন। আর কয়দিন বাকি ছিল? আর 13 দিন বাকি ছিল আমাদের। প্রথম দাবি আমরা 252 জন বের করা হয়। আপনাদেরকে অব্যাহতি দেওয়ার কারণ? হঠাৎ করে অব্যাহতি দেওয়ার কারণ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আমাদের বিরুদ্ধে। ঠিক আছে, শৃঙ্খলা বিরুদ্ধে আমরা নাস্তা খাইনি, এরকম যেটা কোনো ভিত্তিহীন, এরকম কোনো ঘটনাই ঘটে নাই। নাস্তা না খাওয়ার অভিযোগে হ্যাঁ, অব্যাহতি। এখন আমরা চাচ্ছি পুনর্বহাল, এবং যদি পুনর্বহাল না করা হয় তাহলে আমাদেরকে মেরে ফেলা হবে, এটাই আমাদের দাবি। আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানালেন যে আসলে মূলত নাস্তা না খাওয়ার একটি অভিযোগে আসলে তাদেরকে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং দেখতে পাচ্ছেন যে মূলত সচিবালয়ের যেই 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটে কিন্তু যারা এসআই পদে যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে যারা আসলে টিকেছিলেন, মাঠে তারা পরীক্ষায় পাশ করেছিলেন, রিটেনে পাশ করেছিলেন, তারপরে তারা মূলত ট্রেনিং নিচ্ছিলেন এবং ট্রেনিং চলাকালীন অবস্থায় 11 দিন আগে, অর্থাৎ তারা জয়েনিংয়ের 11 দিন আগে মূলত তাদেরকে নাস্তা না খাওয়া জনিত একটি অভিযোগ দেখিয়ে, নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দেখিয়ে তাদেরকে আসলে অব্যাহতি দেওয়া হয় এবং পরবর্তীতে আসলে তারা নানা সময় কিন্তু এই তাদের যেই অব্যাহতি প্রদান, সেই অব্যাহতি প্রদানের অভিযোগ জানিয়ে এসেছেন এবং আজকে কিন্তু দেখতে পাচ্ছেন সচিবালয়ের যে 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটের সামনে কিন্তু তারা দাঁড়িয়েছেন। দর্শক, আমরা একটু কথা বলতে চাই। জি, আপনাদের কোন অভিযোগের, সরি এদিকে বলুন, আপনি বলেন, কথা বলেন, কোন অভিযোগের প্রেক্ষিতে আসলে আপনাদেরকে অব্যাহতি প্রদান করা হবে? আমাদের অভিযোগ ক্লাসে হইচই করা, মাঠে বিশৃঙ্খলা করা, এগুলো আসলে এরকম কিছু ঘটেইনি আমাদের সাথে। একাডেমিতে সিসি ক্যামেরা আছে, ফুটেজ আছে, আপনারা চাইলে এইগুলো চেক করে দেখতে পারেন। আমাদের অযথা একটা মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের বের করা হয়েছে। হঠাৎ করে এই যে অব্যাহতি প্রদান, আমরা কয়েকজনের সঙ্গে অভিযোগ শুনেছি যে যাদেরকে আসলে অব্যাহতি প্রদান করা হয়েছে তারা আসলে যারা পতিত সরকার শেখ হাসিনা তাদের হয়তো বা লোকজন ছিল, এরকম কথা আমরা শুনেছি। এটা আসলে কতটা যুক্তি? না, এরকম কিছু আমাদের জানাও নাই, এরকম আমাদের কিছু বলা নেই। আমাদের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ এবং ক্লাসে ডিসিপ্লিন ছিল না, এরকম অভিযোগ দিয়ে আমাদের বের করা হয়েছে। আমাদের এরকম কোনো কিছু জানা নেই। এখন আপনাদের দাবি কি আছে? আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, আর না আমাদের মৃত্যু, দুইটার একটাই দাবি। আচ্ছা, আপনারা মোট কতদিন আসলে ট্রেনিং নিয়েছেন? আমাদের 1 বছরের ট্রেনিং অনেকেরই শেষ হয়ে গেছে, কিছু কিছু লোকের 2, 4, 5, 7 দিন বাকি আছে, কেউ 2 মাস বেশি ট্রেনিং করছে, 14 মাস ট্রেনিং করছে। লাস্টে যে 8 জন বের হলো ক্যাডেট, তারা তো 12 মাসের জায়গায় 14 মাস ট্রেনিং করা হয়েছে এদের। কোনো প্রকার বেতন ছাড়া, ভাতা ছাড়া আমাদের
এই 14 মাস 12 মাস ট্রেনিং করা আমাদের সম্পূর্ণ ব্যর্থ। আমাদের লাইফটাই পুরো ব্যর্থ হয়ে যাচ্ছে। আচ্ছা, এমন কি কেউ আছে যারা আসলে এসআই আসার আগে অন্য কোথাও সরকারি চাকরি করতো বা চাকরি ছেড়ে এসেছে? হ্যাঁ, এরকম অনেকেই আছে। এখন মোট কতজন দাঁড়িয়েছে? এখন সংখ্যাটা 321 জন আছে এখানে আমরা। ঠিক আছে দর্শক, আসলে কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি যেমনটি জানালেন যে তারা মূলত 321 জন সাব ইন্সপেক্টর পদে যারা বিভিন্ন জেলা থেকে অনেকেই বিভিন্ন জায়গায় চাকরি করছিলেন এবং তারা কিন্তু তাদের সেই চাকরি ছেড়ে আসলে যেই স্বপ্নের যেই চাকরির জায়গা বাংলাদেশ পুলিশে তারা জয়েন করেছিলেন এবং তারা ট্রেনিংও নিচ্ছিলেন এবং হঠাৎ করেই আসলে ট্রেনিং শেষ হওয়ার 11 দিন আগে তাদেরকে আসলে অব্যাহতি প্রদান করা হয় হঠাৎ করেই, এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগটি ছিল সেটি আসলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতেই তাদেরকে আসলে অব্যাহতি প্রদান করা হয়েছিল। এবং দেখতে পাচ্ছেন যে তারা যেমনটি বলছেন যে হয় তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে, নইলে আসলে তাদেরকে গুলি করে মেরে ফেলতে হবে, এমন কথাটা কিন্তু তারা বলছিলেন। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রাশেদ খান। মোহাম্মদ রাশেদ খান। আমার গ্রামের বাড়ি, আমি ঢাকা জেলা থেকে আবেদন করছি, দক্ষিণ খান থেকে, ঢাকা উত্তরা। আমার ইউনিভার্সিটি, আমি এমএসসি জগন্নাথে ছিল এনইউ থেকে, বিএসএস এবং আইবি থেকে, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ থেকে আমি বিএসসি ইন ত্রিপলি অনগোয়িং ছিল আমার এখন সবই শেষ। আমি সাব ইন্সপেক্টরের পূর্বে আমার কোচিং সেন্টার ছিল, আমার প্রচুর পরিমাণে টিউশন ছিল, আমি আমার পরিবার চালাতাম, আমরা 4 ভাই 1 বোন, সবাই পড়াশোনা করে। আমার বোন খুলনা ইউনিভার্সিটিতে কুয়েটে আপনার আইপি সাবজেক্ট নিয়ে এবার পড়তেছে। আমি আর আমার দ্বিতীয় ভাই মিলে আমাদের পরিবার চালাতাম। আমার বাবা বেকার, কিন্তু মূলত আমি ভালো টাকা আয় করতাম। 1 বছর ট্রেনিংয়ে আমরা বিনা বেতনে এই ট্রেনিংটা করছি। আমরা সেখানে অনেক আশা ভরসা নিয়ে ছিলাম। 1টা বছর বাবা মা বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে, স্বর্ণ গয়না বন্ধক করে আমাদেরকে ট্রেনিং করেছে। যেখানে পরিবার চালাতাম সেখানে এখন পরিবারের বোঝা হয়ে গেছে। আপনাদেরকে আসলে কোন কারণে আসলে আমরা তো কোন কারণে সেটাই আমরা জানতে চাই, কিন্তু আমাদেরকে হঠাৎ করে একটা অভিযোগপত্র আনা হয়েছে আমাকে, যেটা যে আমি মাঠের পিছনে ঠাই হয়ে দাঁড়িয়েছিলাম আর আমি ওস্তাদের কথা শুনিনি, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছিল। মানে আমি নিজেও জানি না কি কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে। আমরা সেই কারণটাই জানতে চাইছি যে এক্স্যাক্টলি আমাদের যদি কোনো অপরাধ থাকে তাহলে সেটা প্রকাশ্যে আনা হোক। কয়দিন ট্রেনিং নিয়েছিলেন? আমরা টোটাল আমাদের 12 দিন, মানে আমাদের 12 দিন আগে আমাদেরকে ডিসচার্জ করা হয়েছে। আমাদেরকে ছুটি মূলে পাঠানো হওয়ার পরে রাস্তার মধ্যে এসে আমাদেরকে ডিসচার্জ পেপার হাতে দিয়ে গেছে, যেটা আমরা কখনো কল্পনাই করতে পারিনি। এরকম একটা ওপেন রাস্তার মাঝখানে আইসা আমরা এভাবে ট্রেনিং করলাম, আমাদেরকে আইসা হাতে হাতে ডিসচার্জ পেপার দিয়ে যাওয়া, এটা কোনোভাবেই মানা যায় না। আমি একটা অভিযোগ শুনেছি আসলে লোকজনের মুখে, যেমনটি আমরা শুনছি যে যাদেরকে আসলে অব্যাহতি দেওয়া হয়েছে তারা আসলে মূলত পতিত সরকার শেখ হাসিনার বা ছাত্রলীগের সঙ্গে ইনক্লুডেড ছিল। এই বিষয়ে আসলে এখানে আমরা যারা আছি, আমি আমার দিক থেকে বলতে পারি, আমি তো জীবনে কোনো ধরনের কোনো রাজনীতি, কোনো সংগঠন বা কোথাও জড়িত ছিলাম না। আমি একজন টিচার ছিলাম, আমি স্টুডেন্ট পড়াতাম, পরিবার চালাতাম। তাহলে কিভাবে আমি রাজনীতিতে সংযুক্ত হই? আর রাজনীতি সেটা এই বিষয় তো আমরা কখনোই ইনক্লুড ছিলাম না। আমাদেরকে কোনো ধরনের কোনো ভেরিফিকেশন বা কোনো ধরনের, আমাদের মনে হয় আমরা লটারির মাধ্যমে বাদ চলে গেছি, কোনো ধরনের কোনো ভেরিফিকেশনই আমাদের করা হয়নি। এই যে এখন আসলে আপনি বলছেন যে আপনি আপনার পরিবার চালাতেন, এই যে 1টা বছর গেল, এখন আসলে আপনি কি চান? আসলে এখন আসার পরে এখন আবার একটা স্টুডেন্ট ম্যানেজ করা, কোচিং সেন্টার আবার পুনরায় তৈরি করা একটা সময় সাপেক্ষের বিষয়। তবুও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে যে আমরা দ্রুত আমাদেরকে পুনর্বহাল করা হোক। আমরা 1 বছর ট্রেনিং করছি বিনা বেতনে, যেখানে আমাদের সাথে অন্যান্য ব্যাচ ট্রেনিং করছে, তারা আজকে বহাল আছে, তাহলে আমরা কেন বহাল থাকবো না? ধন্যবাদ। দর্শক, আমরা রাশেদ নামে একজনের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটি জানালেন যে মূলত আসলে তিনি তার পরিবার চালাতেন এবং তার যেই চোখে মুখে যেই হতাশার ছাপ সেটি কিন্তু আমরা দেখছিলাম। এবং তিনি যেমনটি তার হাতে আমরা একটি ফাইলও দেখতে পাচ্ছি, পুলিশের যেই তার জয়নিংয়ের যে ফাইল দেখতে পাচ্ছেন, যে এখনও তার যে মুখে যে হতাশার ছাপ সেটি কিন্তু আসলে লক্ষ্য করলাম। এবং তিনি যেমনটি বললেন যে তিনি তার
পরিবার চালাতেন এবং পরিবার চালানো অবস্থায় আসলে হঠাৎ করেই যে তাদেরকে আসলে অব্যাহতি করা হয়, এর ফলে কিন্তু তার ফ্যামিলিতে আসলে বেশ যে টানাপোড়েন সেটি কিন্তু সৃষ্টি হয়েছে এবং তিনি আসলে যেই দাবিটি জানালেন যে আসলে তারা আসলে পুনরায় চাকরিতে ফিরতে চান এবং দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ট্রেনিং শেষ করে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। দর্শক, ডেইলি সানে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি সচিবালয়ের 4 নম্বর গেট থেকে এবং দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে কিন্তু এই যাদেরকে আসলে অব্যাহতি দেওয়া হয়েছে সেই অব্যাহতি প্রাপ্তরা তারা কিন্তু মূলত এই মুহূর্তে সচিবালয়ের সামনে এসে তারা কিন্তু তাদের যেই দাবি অর্থাৎ চাকরি পুনর্বহালের যে দাবি সেই দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক, ডেইলি সানে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি সচিবালয়ের একেবারে সামনে থেকে এবং দেখতে পাচ্ছেন যে মূলত আসলে যারা আসলে বঞ্চিত, যাদেরকে আসলে এই হঠাৎ করে আসলে শৃঙ্খলা ভঙ্গের জনিত কারণে যাদেরকে আসলে চাকরিচ্যুত করা হয়েছে এবং ট্রেনিং থেকে বের করে দেওয়া হয়েছে, তারাই মূলত কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু এসে তাদের চাকরিতে পুনর্বহালের দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক, আমরা একটু কথা বলবো। আমার নাম আতিয়া আক্তার আশা। গ্রামের আমার ঢাকাতে, বাসা ঢাকাতে। ইউনিভার্সিটি, আর্মি ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। মানে আমাদেরকে যেটা বলা হয়েছে কারণ সেটা ছিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। মানে আমি তো প্রথম 252 জনের মধ্যে ছিলাম, তো আমাকে বলা হয়েছে যে আমি নাস্তা খাইনি, নাস্তা না খেয়ে হইচই করছি, এই জন্য আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। নাস্তা না খাওয়ার কারণে যে অব্যাহতি, এটা আসলে আপনি কিভাবে দেখেন? এইটা তো কোনো কারণই না, মানে এটা জাস্ট একটা সিম্পল একটা অজুহাত। মানে আমাদের বের করার ইচ্ছা হয়েছে, একটা অজুহাত দিয়ে বের করে দিচ্ছে। মানে আমরা তো নিজেও যাই না, এমন কোনো ঘটনা ঘটেই নেই। আমরা সুন্দর মতো নাস্তা খেয়ে প্যারেডে অংশগ্রহণ করছি। একাডেমিতে অন্য ধরনের সিসি ক্যামেরা আছে, আপনাদের ওটা চেক করতে পারেন, কিন্তু ওদের এমন কোনো ভূক্ষেপই নেই আমাদের বিষয়ে। আচ্ছা, আমরা এমনটা শুনেছি যে আসলে যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা আসলে পতিত সরকার শেখ হাসিনা যে ছাত্রলীগ সেই অঙ্গ সংগঠনের নেতাগুলো ছিল, আমরা একটু অভিযোগ আমরা শুনেছি। ভাই, আমরা তো মেয়ে মানুষ, আমরা তো হচ্ছে মেয়ে মানুষ, আমরা তো জীবন রাজনীতি র জানি। আর আমি তো পড়ছি যে প্রাইভেট ইউনিভার্সিটি, ওখানে তো রাজনীতি কিছুই নাই। আর আমি তো নিজে মানে রাজনীতি র বুঝি না, তো আমি কিভাবে ছাত্রলীগের মধ্যে পড়ি? আপনার ফ্যামিলিতে আপনার সদস্য কত? আমি, আব্বু, আমার ছোট ভাই। আপনাকে নিয়ে আসলে আপনার ফ্যামিলির অনেক স্বপ্ন ছিল, এখন আসলে আপনি কোন পর্যায়ে দাঁড়িয়ে আছেন? এখন হচ্ছে মানে এমন একটা অবস্থা যে আমার চাকরি শেষে এখন জয়েন করার কথা ছিল 4 নভেম্বর আমাদের জয়েন হবে, সেখানে আমি 21 অক্টোবর অব্যাহতি লেটার নিয়ে বাসায় গেছি। তো সেই হিসেবে আব্বু আম্মুর তো মানে অনেক একটা হতাশা আছে, একটা মানে সবাই মানে ডিপ্রেশনের মধ্যে চলে গেছে। আর আমি তো সারাদিন মানে রুম থেকে বেরোতে পারি না, সারাদিন বাসার মধ্যে থাকি। কারণ কেউ দেখলেই বলে যে তোমার না যোগদানের কথা ছিল, তুমি এখন বাসায় কেন? মানে সবার একটাই প্রশ্ন, তুমি বাসায় কেন? তো আমি এখন তাদের কি বলবো? আমি তো নিজেও জানি না যে আমি বাসায় কেন এখন, আমি তো নিজেও জানি যে আমার অপরাধ কোনটা। এখন চাচ্ছি যে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। হ্যাঁ, দর্শক, একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তিনি আসলে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার যে দাবি অর্থাৎ তিনি আসলে দীর্ঘ প্রায় 1 বছর তিনি ট্রেনিং নিয়েছেন এবং ট্রেনিং নেওয়ার পরেও আসলে তার যখন জয়েন হওয়ার কথা চাকরিতে, যখন তিনি জয়েন করবেন ঠিক তার 11 দিন আগে কিন্তু তাদেরকে আসলে চাকরিচ্যুত করা, অব্যাহতি হঠাৎ করে ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়া হয় এবং পরবর্তীতে আসলে তাদের যে চাকরি সেই চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা কিন্তু এই যে সচিবালয়ের সামনে এবং বিভিন্ন জায়গায় তারা আসলে তাদের দাবিটি জানিয়ে আসছেন এবং তারা আসলে বাড়িতেও থাকতে পারছেন না, এই কারণে যে তাদের বাড়িতে গেলে আসলে জিজ্ঞেস করে, তাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারা জিজ্ঞেস করছে যে আপনি বাড়িতে কেন, আপনার আসলে চাকরিতে জয়েন করার কথা ছিল। এই সার্বিক বিষয় নিয়ে তারা তাদের চোখে মুখে যেই হতাশার ছাপ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সচিবালয়ের সামনে থেকে, সচিবালয়ের 4 নম্বর গেট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানে এবং দেখতে পাচ্ছেন যে মূলত আসলে যারা যেই 321 জন সাব ইন্সপেক্টর যারা আসলে সামনে ট্রেনিং করে আসলে বাংলাদেশ পুলিশে যুক্ত হওয়ার কথা ছিল যাদের, তারা কিন্তু তাদের যেই অব্যাহতি অর্থাৎ নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশ থেকে এবং তাদের সেই চাকরি পুনর্বহালের দাবিতে কিন্তু সচিবালয়ের 4 নম্বর গেটে তারা কিন্তু এসেছেন এবং তাদের যে দাবি, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার যে দাবিটি সেটি কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক, আমরা একটু আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ এজাজ খান। ইউনিভার্সিটি কোনটা ছিল? আমার লাস্ট MBA ছিল কারমাইকেল কলেজ রংপুরে। আপনাদেরকে আসলে কোন কারণটি দেখি আপনাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে? আমাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে মূলত তারা যে অভিযোগটা করেছে বিশৃঙ্খলার অভিযোগ,
এটার পর আমাদেরকে 4টা ধাপে 321 জন এসআই ক্যাডেটকে বাদ দেওয়া হয়েছে। সর্বশেষ বাদ দেওয়া হয়েছে 1 জানুয়ারি 8 জনকে বাদ দেওয়া হয়েছে, 8 জনকে। আচ্ছা, আপনি কারমাইকেল কলেজে পড়তেন, তখন আসলে কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কিনা? না, আমি কারমাইকেল কলেজ না, আমার মানে ব্যক্তিগত লাইফ থেকে আমি কখনোই কোনো সংগঠনের সাথে জড়িত ছিলাম না। এখন এই যে বিশৃঙ্খলা, যেই বিশৃঙ্খলার কথাটা বলা হচ্ছে, সেই বিশৃঙ্খলাটা আসলে কি, মানে কোন কারণে? এখানে তারা সম্পূর্ণই দেখা গেছে আপনার মানে একাডেমিতে বিশৃঙ্খলা একটা ছিল। প্রথমে যে ইস্যুটা ছিল সেটা ছিল নাস্তার ইস্যু। নাস্তা না করার তার একটা অভিযোগ তুলেছিল, যেটা আমরা ওগুলোর মধ্যে সম্পৃক্ত ছিলাম না। পরে ছিল ক্লাসে বিশৃঙ্খলা, ক্লাসে যাওয়া সময় বিশৃঙ্খলা, এমন। এখন আপনাদের দাবিটা কি? এখন আমাদের দাবি, আমাদের বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হোক, আমাদেরকে পুনর্বহাল করা হোক 321 জন ক্যাডেট এসআইকেই। আমরা এটাই চাই, আমরা আমাদেরকে যে আইডেন্টিটি সেটা ফেরত চাই। ধন্যবাদ। দর্শক, একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানালেন যে মূলত নাস্তা না খাওয়ার যেই অভিযোগ এবং সেই বিশৃঙ্খলার কারণ দেখিয়ে আসলে এই 321 জন এসআই, যারা আসলে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসলে এসআই পদে আসলে যারা ট্রেনিং নিচ্ছিলেন, এবং তাদের আসলে যেই 11 দিন পরেই আসলে তাদের বিভিন্ন থানায় আসলে যুক্ত হয়ে কাজ করার কথা ছিল, তাদের যেই স্বপ্নের যেই চাকরি বাংলাদেশ পুলিশ, সেখানে তাদের জয়েন হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই বিশৃঙ্খলাজনিত কারণে, বিশৃঙ্খলার দেখিয়ে আসলে তাদেরকে হঠাৎ করে অব্যাহতি প্রদান করা হয়, এবং সেই অব্যাহতির পরপর তারা আসলে তাদের চাকরি পুনর্বহালের দাবিতে কিন্তু সচিবালয়ের যেই 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটে কিন্তু এই এসআইরা আসলে, যারা আসলে কয়েকদিন পরেই আসলে যারা বিভিন্ন থানায় যুক্ত হতেন, তারা কিন্তু এখন আন্দোলনে নেমেছেন, এবং তাদের যেই দাবি, তাদেরকে আসলে চাকরিতে পুনর্বহাল করতে হবে, ট্রেনিংয়ে পুনর্বহাল করতে হবে, এবং এরপর আসলে তারা হয় তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে, নইলে তাদেরকে গুলি করতে হবে, এমন একটি কথা। এই কথাটি নিয়েই আসলে তারা কিন্তু সচিবালয়ের 4 নম্বর গেটে কিন্তু আন্দোলনে নেমেছেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ডেইলি সানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।